আগামীকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসু নামেই সেটি সমধিক পরিচিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তাদের কাছে অবশ্যই ডাকসু নির্বাচন বিশেষ বিশেষ গুরুত্ব পায়। এবারে নির্বাচনটিও নানা কারণে গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত যে দেশের নানা পেশার, নানা শ্রেণী, নানা পর্যায়ের মানুষ এই নির্বাচনটির দিকে ব্যাপক কৌতূহল নিয়ে, আগ্রহ নিয়ে দৃষ্টি রাখছেন। আমি সত্যি বলতে কি, ডাকসু নির্বাচনের প্রচারণা কি হচ্ছে, কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেদিকটা খুব একটা নজর দেয়নি মানে আমার কাছে কেন জানি এটি বা খুব একটা যে আমাকে আকৃষ্ট করেছে তা নয়। কিন্তু তারপরেও বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে কিংবা বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে, বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে। সেই বিষয় নিয়ে আমার মনে হলো যে আমার কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, এটি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়। ৩৯,৮৭৪ জন শিক্ষার্থী এই নির্বাচনে তাদের রায় দিবেন, মানে তারা তাদের নেতা নির্বাচন করবেন, ভোট দিবেন। মজার ব্যাপার হচ্ছে, এই যে ৩৯,৮৭৪ জন ভোটার, তার মধ্যে আবার ১৮,৯৫৯ জন ছাত্রী, ৪৭.৫৫%। অর্থাৎ এই যে ভোটাভুটিটি হতে যাচ্ছে মঙ্গলবার দিন, সেই ভোটাভুটির জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছে মেয়েরা। এই যে মেয়েরা থাকছে, সেই মেয়েরা থাকাটা এটি নানা কারণে আলোচনার দাবি রাখে, আমি সেই দিকে যাব। এখন এই যে নির্বাচনটি, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে কারা বিজয়ী হবে, কে ভিপি হবেন, কে জিএস হবেন, কাদের বিজয়ী হওয়া উচিত, কাদের ছাত্রদের ভোট দেওয়া উচিত, এরকম নানা রকম পরামর্শ অনেকেই দিচ্ছেন। আমি কাদের ভোট দেওয়া উচিত, কারা বিজয়ী হবেন, সেই বিষয়ে আমি কোনো মতামত ব্যক্ত করতে চাই না। কারণ প্রথমত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আবার আমি মনে করি যে যারা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, তারা তাদের বেস্ট জাজমেন্টটা তারা প্রয়োগ করবেন এই নির্বাচনে, কারণ তারা তাদের নেতা নির্বাচন করতে যাচ্ছেন। এবং একটি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নেতা নির্বাচনে যদি তারা নিজেদের বেস্ট জাজমেন্টটা প্রয়োগ করতে না পারেন, তাহলে সারা দেশে যে নির্বাচনটি হয়, যেখানে সিংহভাগ মানুষ অতটা শিক্ষিত নয় বা উচ্চশিক্ষিত নয়, বা রাজনৈতিকভাবে তারা এখন অনেক সচেতন কিন্তু অতটা শিক্ষিত নয়, সেক্ষেত্রে তাদের জাজমেন্টের উপর আমরা কীভাবে নির্ভর করব। ফলে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের বেস্ট চয়েস, বেস্ট জাজমেন্ট তারা প্রয়োগ করবেন। তারপরেও এই নির্বাচনটি নিয়ে কিছু কথা আমরা আলোচনা করতে পারি এই কারণে, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাঝখানে অবশ্য আওয়ামী লীগের শাসনামলে একবার একটি নির্বাচন হয়েছিল, যেখানে ভিপি নূর ভিপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় আমরা দেখেছি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্বাচন হয়নি। আওয়ামী লীগ সরকার স্পষ্টতই তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হোক, ছাত্র নেতৃত্ব তৈরি হোক এবং একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হোক, সেটি তারা হতে দেননি। তারা কেন চাননি সেটি তারা ভালো জানেন, সে ব্যাপারে তারা কখনোই জবাবদিহি করেননি, আর এখন তো সেই জবাবদিহি চাওয়ার সুযোগও নেই। বাট রিয়ালিটি ইজ দ্যাট তারা এই গণতান্ত্রিক চর্চাটি হতে দেননি। কিন্তু এখন এই গণতান্ত্রিক চর্চার একটি সুযোগ তৈরি হয়েছে, যখন দেশে একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে। আমি নির্দলীয় বললাম, কিন্তু এটি অরাজনৈতিক নয়, বিকজ তাদের একটা রাজনীতি আছে, তাদের বিশেষ একটা রাজনীতি এবং রাজনৈতিক পারপাস আছে এই গভর্নমেন্টের, এবং তাদের আশীর্বাদ পুষ্ট কেউ কেউ এই নির্বাচনে প্রার্থী হয়েছেন, কিংবা যারা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কোনো প্রার্থী, কোনো দল এই সরকারের আশীর্বাদ পাচ্ছেন, এরকমটি আলোচনা আছে। তারপর আমরা বলতে পারি যে একটি দলীয় সরকার নাই, মানে একটি নির্দলীয় সরকারের শাসন ব্যবস্থায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই নির্বাচনে প্রার্থী হিসাবে, প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ ছাত্রলীগ সেখানে নেই, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যেহেতু এই সরকার ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে।
এবং এটিও একটি উল্লেখযোগ্য ঘটনা এই কারণে যে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে এই ছাত্রলীগ আধিপত্য বজায় রেখেছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে। সেটা যেভাবেই হোক, সরকারি ক্ষমতা প্রয়োগ করে, নিজেদের ক্ষমতা প্রয়োগ করে, যেভাবেই হোক না কেন আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। ফলে দীর্ঘদিন আধিপত্য প্রতিষ্ঠা করে রাখা একটি ছাত্র সংগঠনের অনুপস্থিতিতে এবং একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের শাসনকালে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন সেই নির্বাচনটি কেমন হবে? এই নির্বাচনটি কি একটি দৃষ্টান্ত স্থাপনকারী অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হবে? আমি পত্রিকার বিভিন্ন খবরে লক্ষ্য করলাম যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন প্যানেল থেকে এই নির্বাচন নিয়ে নানা রকম সংশয় প্রকাশ করা হয়েছে, প্রতিপক্ষের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলা হয়েছে। নির্বাচনে বাংলাদেশের প্রেক্ষিতে এই ধরনের অভিযোগ তোলা হয়, ফলে আমি সেটিকেও খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না। আমি গুরুত্বপূর্ণ মনে করছি যে এই নির্বাচনে ছাত্ররা আসলে কাদের ভোট দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কারা সাধারণ ছাত্রদের ভোটে বিজয়ী হবে। আমরা মনে করতে চাই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগ্রামী ঐতিহ্য আছে। বাংলাদেশের জন্মের যে ইতিহাস, স্বাধীনতার যে আন্দোলন, স্বাধিকারের যে আন্দোলন, তার আগে মুক্তিযুদ্ধে পরিণত হবার যেই ধাপে ধাপে যে আন্দোলন সংগ্রামগুলি হয়েছে, তার সূতিকাগার হিসাবে বিবেচনা করা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছাত্র সংগঠনটির নেতৃত্বে, মানে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে, মুক্তিযুদ্ধের সময় যেই ছাত্র সংগঠনটির নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, সেই ছাত্রলীগ এবার এই নির্বাচনে নেই, সেটি আমি উল্লেখ করেছি। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ঐতিহ্য, স্বাধিকার আন্দোলনের সূতিকাগার হিসাবে এটিকে বিবেচনা করা হয়। এবং আমরা যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকেই কল্পনা করি একটি মুক্ত চিন্তার জায়গা হিসাবে, যেখানে ধর্মীয় সহিষ্ণুতা থাকবে, সাংস্কৃতিক সহিষ্ণুতা থাকবে, সহাবস্থান থাকবে, দল মত নির্বিশেষে সকল ধরনের মানুষ সকল ধরনের জ্ঞান চর্চা করবে, সকল ধরনের আইডিয়া থিওরিজ নিয়ে ডিবেট হবে এবং সেখানে কোনো সহিংসতা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরকম পরিস্থিতি এখন আছে কি না, কিংবা এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এমন কোনো প্যানেল কি আছে যারা আসলে কমিটমেন্ট করেছে যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়টিকে একটি উদার, মুক্ত চিন্তার, সেকুলার ক্যাম্পাস হিসাবে প্রতিষ্ঠা করবে? আমি জানি না। দর্শক, আপনাদের যদি এরকমটি মানে জানা থাকে, নিশ্চয়ই আপনারা সেটি কমেন্টে জানাতে পারেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নিশ্চয়ই এই ধরনের কোনো একটি প্যানেলকে তারা খুঁজবে। কিন্তু আমার মনে এই প্রশ্নটিও জাগে যে আদৌ কি তারা আসলে এই ধরনের কোনো প্যানেলকে ভোট দেওয়ার জন্য খুঁজবে, যে যারা একটি সেকুলার, মুক্ত চিন্তার, অবাধে মুক্ত চিন্তা করার এবং মত প্রকাশের একটি ক্যাম্পাস দেখতে চায়, প্রতিষ্ঠা করার গ্যারান্টি দেয়, এরকম কোনো প্রার্থীদেরকে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুঁজবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে ছাত্রলীগকে বাদ দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল, যেটি বিএনপির ছাত্র সংগঠন হিসাবে ছাত্র সংগঠন, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার জামাতে ইসলামীর ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, তারা যদিও ভিন্ন নামে একটি প্যানেল দিয়েছে, একটা মানে কোনো একটা পলিটিক্যাল ব্যানার না দিয়ে আলাদা একটা ব্যানারে তারা এই প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা এখন পর্যন্ত হচ্ছে বলে বিভিন্ন আলাপ আলোচনায় বলা হচ্ছে। আবার এরকম একটা ক্যাম্পেইনও হচ্ছে যে না, শিবিরকে ভোট দেওয়া যাবে না, শিবিরকে ঠেকিয়ে দিতে হবে। আবার শিবির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে তারা তো ইতিমধ্যে মানে এখন শুধু ঘোষণার বাকি, তারা অলরেডি ডাকসুতে তারা বা হল সংসদগুলোতে তারা বিজয়ী হয়ে গেছেই। এখন ছাত্রদল কিংবা শিবির, শিক্ষার্থীরা কাদেরকে ভোট দেবে? শিবিরের ভোট দেওয়ার ক্ষেত্রে যে প্রশ্নটি আমি একটু আগে আলোচনা করেছিলাম যে তারা একটি সেকুলার, মুক্ত চিন্তা প্রকাশের অভয়ারণ্য হতে পারে এমন একটি ক্যাম্পাস চান কিনা, সেই চাওয়ার সঙ্গে কন্ট্রাডিক্ট করে ছাত্র শিবির যদি ডাকসুর প্যানেল বিজয়ী হয়ে আসে বা নির্বাচিত হয়ে আসে। আবার ছাত্রদল যদি বিজয়ী হয়ে আসে, সেই ক্ষেত্রে তারা এই জায়গাটায় কতটা কমিটেড। আমরা দেখেছি গত জুলাই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর সারা দেশে যেই মব ভায়োলেন্স হয়েছে, বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সেখানে বিএনপির, ছাত্রদলের এবং বিভিন্ন সংগঠনের সংশ্লিষ্টতা
আমরা দেখেছি। আমরা গত 15ই আগস্টে 32 নম্বরে যে ভাঙচুর হামলা, বা 15ই আগস্টে 32 নম্বরে যে মানে লুঙ্গি ড্যান্স হয়েছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলেও ছাত্রদলের ছেলেরাও নাকি লুঙ্গি ড্যান্স করেছে, এমন খুব খবরাদি পত্রপত্রিকায় এসেছে। ফলে এটি কিন্তু তাদের একটা পলিটিক্যাল অপোনেন্টকে, অপোজিশনের একটা পলিটিক্যাল সেন্সিটিভ জায়গায় তাদের মানে এক ধরনের কি বলবো, সেটাকে ইনসাল্ট করার যে একটা টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি দিয়ে মুক্ত চিন্তার কিংবা একটা সেকুলার ক্যাম্পাস প্রতিষ্ঠা করার রাজনীতি তাদের মধ্যে আছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার একটা সুযোগ তৈরি হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি দলের, ছাত্রদল এবং ছাত্র শিবির, দুটো জায়গায় মোটামুটি কাছাকাছি এক ধরনের কিছু অভিযোগ তাদের সম্পর্কে তোলা যায়। এখন যদি ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা, এই যে 39,874 জন শিক্ষার্থীরা ভোট দেন, কিংবা 18,959 জন নারী শিক্ষার্থীরা, মেয়ে শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়ে এগিয়ে দেন, তাহলে আমরা কি বার্তা নেব? আমরা কি এই বার্তাটি নিব যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থীরা, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় 1971-এর মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীনতার একটা সূতিকাঘার হিসাবে বিবেচিত হয়েছে বা ভূমিকা পালন করেছে, সেই জায়গা থেকে তারা বিচ্যুত হয়ে এখন ভিন্ন রাজনীতির অবস্থান নিয়েছে? এবং যদি সেটি নিয়ে থাকে, তাহলে আমরা এর জন্য কি কেবলমাত্র এই শিক্ষার্থীদেরকে দায়ী করব, নাকি বিগত সময়ের যে শাসন রাজনীতি দেশকে নিয়ন্ত্রণ করেছে তাদেরকেও দায়ী করব? এই প্রশ্নগুলো ডাকসু নির্বাচনকে সামনে রেখে আমার মনে উদিত হয়েছে। আবার এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে গত বছরের জুলাই মাসে, আগস্ট মাসে যে আন্দোলনটি হয়েছে এবং যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ শাসনের অবসান ঘটেছে, এবং সেই আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানারে মূলত সেই আন্দোলনটি গঠিত হয়েছিল। এবং এবারে নির্বাচনে একটি প্যানেল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগাছাস, তারা দাবি করছে যে তারা আসলে জুলাই আন্দোলনের চেতনার ধারক একটি সংগঠন। কিন্তু এখন পর্যন্ত যে নির্বাচনী প্রচারণা, সেখানে আসলে এই দলটির সেই অর্থে তেমন কোনো আলোচনাই নেই। তার মানে কি? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1 বছর আগে যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, যে আন্দোলনে আওয়ামী লীগ শাসনের পতন ঘটেছে, সেই আন্দোলনের নেতৃত্বকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আর গ্রহণ করছে না। তাদের কাছে জুলাই এখন আর গ্রহণযোগ্য তেমন কিছু নয়। তাহলে 1 বছরের মাথায় এই প্যানেলটির পক্ষেই তো সবচেয়ে বেশি মানে হই হুল্লোড় পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি হচ্ছে না কেন? কিংবা এই প্যানেলটি যদি একেবারে নির্বাচনে হেরে যায়, তাদের মধ্যে যদি কেউ বিজয় না হয়, তাহলে কি এটি এই বার্তা দিচ্ছে যে তারা আসলে জুলাই আন্দোলন বা জুলাইটাকে প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? প্রশ্নগুলো আপনাদের সামনে আমি রাখলাম। আবার জুলাই আন্দোলনের অন্যতম একজন নেত্রী উমামা ফাতেমা, তিনি আলাদাভাবে স্বতন্ত্রভাবে একটি প্যানেল দিয়েছেন। তিনি যদি নির্বাচিত না হন, তারও তো জুলাই আন্দোলনের যে ভূমিকা, এবং জুলাই আন্দোলনের 1 বছরের মাথায় তিনি যখন ছাত্রদের প্রতিনিধিত্ব করার জন্য ছাত্রদের কাছে ভোটের জন্য গিয়েছেন, তখন তার পিছনেও তো এক ধরনের একটা হই হুল্লোড় পড়ে যাওয়ার কথা, সেটিও কিন্তু হয়নি। তাহলে কি দাঁড়াচ্ছে? কি বার্তা দিচ্ছে? এই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম। বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তারা আলাদাভাবে প্রার্থী হয়েছে। কোনো প্যানেল নিয়ে, কোনো প্রার্থীকে নিয়ে বেশ আলাপ আলোচনা আছে, এবং সেই আলাপ আলোচনা শেষ পর্যন্ত ভোটের মাঠে কতটা ইম্প্যাক্ট করবে, কিংবা ছাত্রদের ভোট কতটা তারা টানতে পারবে, সেটি আমরা হয়তো আর 1-2 দিন পরে আমরা জানতে পারবো। কিন্তু শেষ করবার আগে যে জায়গাটায় আমি আলোচনাটাকে রাখতে চাই, যে এবারের যে ডাকসু নির্বাচনটি, সেই ডাকসু নির্বাচনে যারাই বিজয় হবেন, ছাত্ররা যাদেরকে ভোট দেবে, সেই ভোটের যে ফলাফল, সেই ফলাফল থেকে আমরা কি বার্তা নিব? আমার সামনে কয়েকটি পয়েন্ট, আমি সেই পয়েন্টগুলো আপনাদের সামনে আবার রাখি। যে আমরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 1971 সালের মুক্তিযুদ্ধর যেটির উত্তরাধিকার, মানে যেটির একটি লিগেসি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে মূল ভূমিকা পালন করেছে একটি সময়ে, সেই চেতনা, সেই ইতিহাস, সেই ঐতিহ্য, সেই দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সেটিকে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ সম্মান দিয়ে সমুন্নত রাখবে কিনা এবারে নির্বাচনে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মানে সেকুলার, উদার চিন্তার, মুক্ত চিন্তার, অবাধে মত প্রকাশের একটি উপযোগী একটি ক্যাম্পাস প্রতিষ্ঠার পক্ষে, সেই রকম একটি নেতৃত্ব প্রতিষ্ঠার পক্ষে তারা
ভোট দিবে কিনা, নাকি তারা উগ্রবাদী, নিয়ন্ত্রণবাদী, ধর্মভিত্তিক একটি নিয়ন্ত্রিত ক্যাম্পাস প্রতিষ্ঠার পক্ষে তাদের রায় দেবে। 1 বছর আগে যে আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন ঘটেছিল এবং আজকের রাজনীতি যেই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত হবার বা নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা জাতীয় রাজনীতিতে চলছে, জুলাই আন্দোলনের চেতনার কথা বলে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কি তাদেরকে গ্রহণ করে জুলাই আন্দোলনকে তারা সম্মান দেখাবেন, নাকি তাদেরকে প্রত্যাখ্যান করে যে প্রকারান্তরে জুলাই আন্দোলনকেই তারা আসলে আর গ্রহণ করছেন না, সেটির প্রতি তাদের আর কোনো সমর্থন নাই, সেই বার্তা তারা দিবেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমি আবারও বলি, আমি মনে করি যে তারা তাদের একটা ইনফর্মড ডিসিশন নেওয়ার, তাদের একটা গুড জাজমেন্ট অ্যাপ্লাই করার একটা ক্যাপাবিলিটি আছে বলে আমি বিশ্বাস করি। এবং আমরা অপেক্ষা করতে চাই, দেখতে চাই তারা আসলে কোন রাজনীতিতে নিজেদেরকে দীক্ষিত করেছে এই এখন পর্যন্ত সময়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিকতাটা কোন দিকে, উদারপন্থী হয়েছে, উদারপন্থী তারা নাকি উগ্রপন্থী তারা, নাকি তারা নিয়ন্ত্রণপন্থী, সেই সব কিছুই আমরা জানব 9 সেপ্টেম্বর যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে এই 39,874 জন ভোটার কাদেরকে ভোট দিচ্ছেন, কিংবা 18,959 জন ছাত্রী সমবেতভাবে কিংবা তাদের অধিকাংশ কাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে দেয়। তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক গঠনটা এখন কোন দিকে, কীরকম। আজ এ পর্যন্তই।